রাত তখন কটা হবে কে জানে। চারপাশে ছটফট করছে চাঁদের আলো, হু হু করে বাতাস বইছে। দক্ষিণের জানালায় লতিয়ে ওঠা জুই গাছ দুলে দুলে উঠছে। বড় মামা ঠেলে ঠুলে ঘুম থেকে তুলে দিলেন। বিছানায় উঠে বসলুম। ঘুমের ঘোর তখনও কাটেনি। ঘরে তখনও নীল আলো জ্বলছে। একই বিছানায় বড় মামা গ্যাঁট হয়ে বসে আছেন। বুকের ওপর আড়াআড়ি পড়ে আছে মোটা সাদা পৈতে। নীল আলোয় আরো সাদা দেখাচ্ছে। এক ঝলক চাঁদের আলো নাইলনের মশারি গলে বিছানায় আমাদের পাশে শুতে এসেছিল। চোখ রগড়াতে রগড়াতে জিজ্ঞেস করলুম, কি হয়েছে বড় মামা? চোর এসেছে নাকি? আরে না রে না, চোর আসবে কোন দুঃখে? ছটা ছ রকমের কুকুর ছদিকে পাহারা দিচ্ছে, এলে চোরের নাম ভুলিয়ে দেবে। তবে স্বপ্ন দেখেছি রে বোকা, ভীষণ এক স্বপ্ন। বাঘ? বাঘ নয়, গুপ্তধন। কোথাকার গুপ্তধন? আফ্রিকার? আগে না, এই বাড়িতে রাশি রাশি গুপ্তধন। নে, ওঠ ওঠ ওঠ, উঠে পড়। আজই উদ্ধার করবেন? একদম বকবক করবি না, ভুলে যাওয়ার আগে স্বপ্নটাকে আবার তৈরি করতে হবে। স্বপ্ন আবার তৈরি করা যায় নাকি? আমার প্রশ্ন। বাহ, আপনিই তো সেদিন বললেন প্রণিপাতে পরিপ্রশ্নেন সেবয়া। মূর্খ, সেটা হলো ধর্মশিক্ষার সময়, বেদ বেদান্তের বেলায়। এখন যা বলি তাই কর। বড় মামা মশারি তুলে মেঝেতে নামলেন। পেয়ারের কুকুর লাকি সোফার ওপর ঘুমোচ্ছিল। সেও অমনি তড়াক করে লাফিয়ে নেমে পড়ে ऐसा গা ঝাড়া দিল, তাল সামলাতে না পেরে মেঝেতে গেল উল্টে। আবার সঙ্গে সঙ্গে উঠে পড়ল। ছোট্ট একটা ডন মেরে নিল। ভেবেছে ভোর হয়েছে। ভোর হতে এখনো অনেক দেরি। সবে রাত 2:45। বড় মামা ইজি চেয়ার পাতলেন। ইজি চেয়ার কি হবে বড় মামা? স্বপ্নে ছিল। এই যে বললেন গুপ্তধন ছিল। চুপ, একটাও কথা নয়। স্বপ্ন ভুল হয়ে যাবে। যা বলি মুখ বুঝে করে যাও। এই এই আমি ইজি চেয়ারে বসলো। বড় মামা যেই বসলেন, লাকি কোলে উঠে পড়ল। নামাতে গেলুম। বড় মামা বললেন, থাক থাক, আমার স্বপ্নে ছিল। তুমি ওই দরজার সামনে দাঁড়াও। নির্দেশ পালন করতেই বড় মামা বললেন, ভেরি গুড, তুমি হলে মা লক্ষ্মী। তাহলে এই হলো গিয়ে তোমার স্বপ্নের ফার্স্ট পার্ট। আমি ইজি চেয়ারে বসে লাকির গায়ে হাত বুলোচ্ছি। বেশ, এই আমি হাত বুলোলুম। দরজার কাছটা হঠাৎ আলোয় আলোকময় হয়ে উঠল। চমকে তাকাতেই তোমাকে দেখলুম। আমাকে? আহ, তোমাকে দেখবো কেন, দেখলুম মা লক্ষ্মীকে দরজার সামনে ঝলমল করছেন। তুমি কি ঝলমল করছো? ম্যার ম্যার করছো? জিজ্ঞেস করলুম, মা মা আপনি কে? উত্তর দিন। বাবা সুধাংশু, আমি মা লক্ষ্মী। আমাকে চিনতে পারলে না বাবা সুধাংশু? আমাকে তুমি ঠাকুর ঘরের পটে রোজই দেখো। তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। কি বর চাও বলো? আহ, ভেরি গুড, ভেরি গুড। ঠিকই প্রায় বলেছো, তবে শেষটা একটু গন্ডগোল করে ফেলেছো। মা রেগে বললেন, বেটা তুই আমাকে চিনবি কি করে? কাজের সময় কাজী, আর কাজ ফুরলেই পাজি। গাড়ি কেনার সময় রোজ আমার পটের সামনে দাঁড়িয়ে মাথা টুকতে, মা আরো 4টে রুগী এনে দাও, রুগী এনে দাও। মায়ের প্রাণ, সন্তান চাইছে রুগী, ফেরাই কি করে? ঝাঁকঝাঁক প্যাঁচা ছেড়ে দিলুম, ফসল খেয়ে ফাঁক করে দিলে। রেশনে পচা চাল এলো, খেয়ে সব কাজ, তো রুগী গেল বেড়ে। এখন আর আমায় চিনবে কেন? আমি অমনি দুম করে লাকিকে কোল থেকে নামিয়ে দিলুম। বড় মামা সত্যি সত্যি লাকিকে কোল থেকে নামিয়ে দিলেন। ইজি চেয়ারে মানুষ একবার ঢুকলে সহজে শরীর বের করতে পারে না। ওঠার সময় হাঁচড় পাঁচড় করতে হয়। বড় মামা কোনো রকমে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতে লাগলেন, আমি তখন মাকে বললুম, মা পায়ের ধুলো দাও মা, এই গরিবের অপরাধ তুমি মার্জনা করো মা। তারপর এমনি ভাবে নিচু হয়ে মায়ের পায়ের ধুলো নিতে গেলুম। বড় মামা ঝুঁকে পড়ে আমার পায়ের দিকে এগিয়ে আসতে লাগলেন। আপনি আমার পায়ের ধুলো নেবেন নাকি? সামনে ঝুঁকে থাকা অবস্থাতেই বড় মামা বললেন, হ্যাঁ বোকা, ধুলো নেবার আগেই তো মা অদৃশ্য হয়ে গেলেন। তুইও অদৃশ্য হয়ে যা। আমি কি করে অদৃশ্য হব? আমি কি স্বপ্ন? গাধা, তুই দরজা খুলে ছাদে চলে যা। আরে চট করে যা, কতক্ষণ আর নিচু হয়ে থাকবো? কোমর টনটন করছে।
কত দূরে যাব বড় মামা? দরজার পাশে লুকিয়ে থাকবে। নির্দেশ মতো ছাদের দরজা খুলে পাশের জুঁই গাছের কাছে গা ঢাকা দিয়ে রইল। লুকিয়ে লুকিয়ে উঁকি মেরে দেখছি বড় মামা সামনে আরেকটু ঝুঁকে পড়েই সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, এ কি মা, তুমি কোথায় গেলে? মা, মা। আড়াল থেকে আমি বললুম, এই যে আমি এইখানে, বাবা সুধাংশু। এই, কে তোকে উত্তর দিতে বলেছে রে? হ্যাঁ, স্বপ্নে কি মা আমায় উত্তর দিয়েছিলেন? মা তো অদৃশ্য হয়ে গিয়েছিলেন। বড় মামা রেগে গিয়ে গজগজ করতে লাগলেন। আমি কি করে জানবো স্বপ্ন কি আমি দেখেছি না মামা দেখেছেন? আগে থেকে রিহার্সাল দেওয়া না থাকলে অভিনয় গোলমাল তো হবেই। বড় মামা বললেন, এইরকম উল্টো পাল্টা করলে স্বপ্ন তৈরি করা যায় না। বারে বারে তুই আমার ভাব নষ্ট করে দিচ্ছিস। দু একটা উত্তর শুনে ভেবেছিলাম মা বোধহয় তোর উপর ভর করেছে, এখন দেখছি সব বোগাস। ধমক খেয়ে জুঁই গাছের পাশে মন মরা হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক আছে, নিজের থেকে আর কিছু করব না, এবার যা বলবেন তাই করব। বড় মামা দরজার বাইরে চোখ বুজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। বিড়বিড় করে বলতে লাগলেন, আমি ছাদে এই জায়গাটায় এসে দাঁড়ালুম। তারপর কি হলো? মা অদৃশ্য হয়েছেন। চাঁদের আলোয় ফিনিক ফুটছে, কেউ কোথাও নেই। ভীষণ ভয় করছে। হঠাৎ এই যে ওই তো ওইখানে দাঁড়িয়ে আছেন তিনি। দেখতে পেলুম, স্পষ্ট দেখলুম। চাঁদের আলোয় মা আমার ঝমঝম করে উঠলেন, কিন্তু কোন দিকে? বড় মামা আমার দিকে তাকিয়ে বললেন, এই কোন দিকে বলতো? স্বপ্নে যে দিক ঠিক থাকে না, সব কেমন যেন খাপছাড় হয়ে ছড়িয়ে থাকে। একটু আগে ধমক খেয়েছি, অভিমান হয়েছে। আমি বললুম, আপনার স্বপ্ন আমি কেমন করে বলবো? আহ, রাগ করছিস কেন? একটু সাহায্য কর না। গুপ্তধন পেয়ে গেলে হিমালয়ে গিয়ে একটা পাহাড় কিনবো, বরফ ঢাকা পাহাড়। সেই পাহাড়ে টানেল কেটে একটা আধুনিক গুহা বানাবো। সেই গুহায় সব কিছু থাকবে, রেডিও, রেকর্ড প্লেয়ার, টিভি, লাইব্রেরি, গরম জল, ঠান্ডা জল, একটা হেলিপ্যাড, হেলিকপ্টার। আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার আনিয়ে জেমস বন্ড কায়দার ছবি সব তৈরি করাবো। একটু সাহায্য কর না রে। পেয়ে গেলে তোর আর আমার দুজনেরই বরাত ফিরে যাবে। তোর এই ঘ্যানর ঘ্যানর পড়া আর আমার ওই রোজ ছুঁচ ফোটানো সব ছেড়ে মনের আনন্দে হিমালয়ে গিয়ে উঠবো। চমড়ি গায়ের দুধ চিনি দিয়ে মেরে ঘন করে পাথরের বাটিতে ঢেলে বরফের গর্তের মধ্যে রেখে দেবো, জমে আইসক্রিম। আমরা রোজ কাপ কাপ আইসক্রিম খাবো। পাহাড়ের গাবে কাবুলিওয়ালারা হেঁকে যাবে, হিংচাই, সুরমা। সঙ্গে সঙ্গে 10 কেজি 12 কেজি আখরোট, কিশমিশ, কুবানি, মনাক্কা, বাদাম কিনে নেবো। আইসক্রিমে একেবারে গিজ গিজে করে দেবো। হ্যাঁ, বল আরে কোন দিকে, এদিকে না ওদিকে? আচ্ছা, মা লক্ষ্মী যেদিকে দাঁড়িয়েছিলেন সেদিকে আর কিছু কি ছিল? মানে পেছনে, সামনে, পাশে, মাথার উপর? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেবে দেখি। হ্যাঁ, মাথার ওপর অ্যাসবেস্টাসের চালের একটা অংশ চাঁদের আলোয় ঝলমল করছিল, তারই ছায়া পড়েছিল মায়ের মুখে। ব্যাস, আর বলতে হবে না, পেয়ে গেছি। ওই যে ওই জায়গাটায়, ঠাকুর ঘরের পাশে তুলসী গাছের টবের কাছে। ও, তোর মাথা বটে, ঠিক বলেছিস। আচ্ছা, ওখানে গিয়ে একবার দাঁড়াতো, দূর থেকে একবার দেখি। বড় মামা, আপনি এত সব করছেন কেন? মা লক্ষ্মী কি বললেন সেইটা মনে পড়লেই তো হয়ে গেল। এই জন্যই তোর ওপর রাগ হয়ে যায়। তুই কখনো গাধা, কখনো পণ্ডিত। মা লক্ষ্মী ছাদে দাঁড়িয়ে বললেন, এদিকে আয়। কাছে গেলুম, বললেন, তোদের বাড়িতে গুপ্তধন আছে। আমি বললুম, কোথায় আছে মা? হাসি হাসি মুখে যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশের দেয়ালে হাত রেখে বললেন, এই লিখে দিলুম। কি লিখলেন মনে আছে? মনে হয়। মনে করুন, মনে করুন, মনে করার চেষ্টা করুন। মনে হয় লিখলেন ক খ গ ঘ। ওই জায়গায় চল তো, দেখি সত্যি কিছু লেখা আছে কিনা। আমরা দুজনে ঠাকুর ঘরের কাছে গেলুম। ছাদে যেন দুধের মতো চাঁদের আলোর ধারা বইছে। ঠাকুর ঘরের দেয়ালে অনেক দিন আগে বালির কাজ করা হয়েছিল, বছরখানেক হলো রং পড়েছে।
দেয়ালে কোথাও কোনো লেখা নজরে পড়ল না। বড় ইচ্ছে ছিল মা লক্ষ্মীর হাতের লেখা দেখব। বড় মামা ভীষণ হতাশ হয়ে বললেন, কি হলো বলতো? জায়গাটা মনে হয় ঠিক হলো না। স্বপ্ন কি আর সত্যি হয় বড় মামা? তাহলে পরীক্ষার আগে স্বপ্নে যেসব প্রশ্ন দেখি তার একটাও অন্তত আসতো। তুমি ঘোড়ার দিন জানো? লিঙ্কন স্বপ্ন দেখে মারা গিয়েছিলেন। হ্যাঁ, কোথায় যেন পড়েছি। পড়েছো যখন, তখন অবিশ্বাস করছো কেন? হ্যাঁ, ইংল্যান্ডে J.W. ডান নামের একজন ছিলেন, জানো কি? আজ্ঞে না। তাহলে স্বপ্নকে অবিশ্বাস করছো কেন? তা তিনি কে ছিলেন? একজন ইঞ্জিনিয়ার, যাতা নয়, উড়োজাহাজের ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী। তিনি একদিন স্বপ্ন দেখলেন তার হাত ঘড়িটা ভোর 4:30 সময় বন্ধ হয়ে গেছে। একটু বেলায় উঠে দেখলেন সত্যিই তাই, ঘড়ি 4:30 বেজে অচল। কি বুঝলে? তোমার কিছু বলার আছে? আজ্ঞে না। সেই ডান সাহেব আর একদিন স্বপ্ন দেখলেন পৃথিবীর কোথাও একটা আগ্নেয়গিরি জেগে উঠেছে, শত শত লোক লাভা স্রোতে পুড়ে মারা গেছে, মৃতের সংখ্যা 4000। তিনি স্বপ্নে খবরের কাগজের হেডলাইনও পড়ে ফেলেছিলেন। পরের দিন কাগজ খুলেই চমকে উঠলেন। প্রথম পাতার খবর, বড় বড় অক্ষরে হেডলাইন, মার্টিনিতে অগ্নুদ্গার, মৃত 4000। পরের দিন আবার ভ্রম সংশোধন, মৃত 4 নয় 40,000। তার মানে স্বপ্নে কাগজ পড়ার সময় ডান 40কে 4000 পড়েছেন। শূন্যের গোলমাল। কিছু বলার আছে? আজ্ঞে না। তাহলে তাহলে আমার কি মনে হচ্ছে জানেন, কিছু কিছু লেখা আছে যা জলে ভেজালে তবেই পড়া যায়। মা লক্ষ্মী মনে হয় সেই রকম কোনো কালি ব্যবহার করেছেন, দেয়ালটাকে জলে ভেজালে তবেই পড়া যাবে। সাংঘাতিক বলেছিস। তোর মাথাটা আমি বাঁধিয়ে রেখে দেবো। ঘড়াস করে একটা শব্দ হলো। বড় মামা চমকে উঠলেন। ছাদের ও মাথায় মেজ মামার ঘর। দরজার ছিটকিনি খুলে বাইরে এলেন। ঘরে আলো জ্বলছে। বড় মামা ঠোঁটে আঙুল রাখলেন, মানে একটাও কথা নয়। মেজ মামা কবি মানুষ, দুপাশে দুহাত মেলে চাঁদের আলো ধরছেন, সাবান মাখার মতো গায়ে মাখছেন। বড় মামা বললেন, গুড়ি মেরে মেরে ঘরে চলো, দেখতে না পায়। মেজ মামা বললেন, কে কে ওখানে? আর কে? আমরা ঘরে ঢুকে দরজা দিয়ে দিয়েছি। লাকিটা 3 লাফে ঘরে এসে নিজের জায়গায় শুয়ে পড়েছে। সকালবেলায় চায়ের টেবিল। আমার মেজ মামা সব সময় ফিটফাট, চোখে ইয়া মোটা পুরু ফ্রেমের চশমা, দুপায়ের মাঝে চটির ওপর পাখার মতো ছড়িয়ে পড়ে আছে দিশি ধুতির কোঁচা, সামনে বোতাম লাগানো, হাফহাতা গোল গলা গেঞ্জি, ধবধবে সাদা, পরিপাটি করে আঁচড়ানো চুল। মেজ মামা চেয়ারে এসে বসেছেন। কোলের ওপর খবরের কাগজ। মুখ তোলার অবসর নেই। টেবিলে কাপ, ডিশ, চামচ এসে গেছে। চিনির পাত্র, দুধের পাত্র এসে গেছে, চা এলো বলে। বড় মামার দেখা নেই। অন্যদিন বড় মামাই আগে এসে বসেন আর দানা দানা চিনি খান। আমি জানতুম আজ আসতে একটু দেরি হবে। আমি এখন বড় মামার গুপ্তচর হয়ে বসে আছি। মেজ মামার গতিবিধির দিকে নজর রাখছি। নড়াচড়া কি ওঠার চেষ্টা করলেই যে কোনো একটা পড়ার প্রশ্ন করব। এই ঘরে মেজ মামাকে যেমন করেই হোক আটকে রাখতে হবে। বড় মামা এখন দেয়াল জল দিয়ে ভিজোচ্ছেন। সত্যি যদি ক, খ, গ, ঘ লেখা ফুটে ওঠে, তাহলে আজ রাত থেকেই শুরু হয়ে যাবে গুপ্তধন খোঁজার কাজ। মেজ মামা কাগজ থেকে মুখ তুলে এদিক ওদিক তাকালেন। খুবই সন্দেহজনক। হঠাৎ না উঠে পড়েন। মাসিমা কি করছেন? চা এসে গেলে বাঁচা যায়, কড়া নিয়ম, 5 মিনিট ভিজবেই। মেজ মামা উঠে দাঁড়ালেন। কি হলো মেজ মামা? চায়ের এখনো দেরি আছে মনে হচ্ছে। যাই, আরেকটা কাজ ততক্ষণে সেরে আসি। না না, দেরি নেই, এক্ষুনি আসবে। কি করে জানলে? চা তো তুমি করো না, চা করে খুশি। মেজ মামা, কি একটা জিনিস আমার খুব খারাপ লাগে। কি জিনিস? বসুন বলছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনবো, তুমি বলো। এই বড় মামা প্রায়ই আপনার কবিতা নিয়ে ঠাট্টা তামাশা করেন। ও, কি বলে? ব্যাস, ওষুধ ধরে গেছে। মেজ মামা বসে পড়লেন। কি বলে? কি বলেন, রবীন্দ্রনাথের পর কবিতা লেখার চেষ্টা করাটাই অন্যায়। কিছুই হয় না, শুধু শুধু পণ্ডশ্রম, গরুর জাবর কাটার মতো। আচ্ছা,
তাই নাকি? উনি এবার ডাক্তারি ছেড়ে কাব্য সমালোচক হলেন। এর নাম কি জানো? অনধিকার চর্চা। শুনবে তাহলে আমার একটা কবিতা? কাল সারা রাত ধরে লিখেছি। দাঁড়াও, খাতাটা নিয়ে আসি। মরেছে রে, এইবার আমি কি করি? মেজো মামা চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। মেজো মামা, আপনি বসুন, খাতা আমি নিয়ে আসছি। তুমি খুঁজেই পাবে না, সে আমি এক গোপন জায়গায় রেখে এসেছি। আমাকে বলে দিন, ঠিক নিয়ে আসবো। আপনি আবার উপরে উঠবেন, আবার নিচে নামবেন, কি দরকার? কেন, আমি কি বুড়ো হয়ে গেছি? গোটা দুয়েক চুল পাকলে মানুষ বুড়ো হয়ে যায়। ঘোড়ার ডাক্তারের ওসব কথায় কান দিও না, পরকাল ঝরঝরে হয়ে যাবে। আর বোধহয় মেজো মামাকে আটকানো গেল না, দরজার কাছে চলে গেছেন। বড় মামার এজেন্ট হিসেবে একেবারে ফেল করেছি। যাক, ভগবান বাঁচালেন, বড় মামা আসছেন। এবার মেজো মামা যেখানে খুশি যেতে পারেন। মেজো মামা বড় মামার পাশ কাটিয়ে যেতে যেতে মুখের দিকে তাকিয়ে ফু করে একটা শব্দ করলেন। বড় মামা তেমন খেয়াল করলেন না, নিজেই আনন্দেই মশগুল। ঘরে ঢুকে বললেন, পেয়ে গেছি, একেবারে স্পষ্ট। স্বপ্ন আমার কোনোদিন মিথ্যে হয়নি। সেই ছেলেবেলা থেকে স্বপ্ন দেখলুম মাসিমার শিকেতে পুলি পিঠে ঝুলছে। স্পষ্ট স্বপ্ন, যেন কড়িকাঠ থেকে টিকটিকি হয়ে ঝুলতে ঝুলতে দেখছি। স্কুল থেকে ফেরার পথে গিয়ে দেখি তাই, ঠিক তাই। কালির লেখা বড় মামা? মা লক্ষ্মী কালি কোথায় পাবে? প্লাস্টারে সব চুলের মতো ফাটল ধরেছে, অলৌকিক ফাটল। যেই জল পড়লো অমনি স্পষ্ট হয়ে উঠলো খ খ গ ঘ। এই 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 এই, কাউকে বলবি না, টপ সিক্রেট। মেজো মামাকে আটকাতে পারছিলুম না, তাই আপনার নাম করে রাগিয়ে এতক্ষণ ধরে রেখেছিলুম। এই মাত্র হাতছাড়া হয়ে পালালেন, এক্ষুনি আসছেন কবিতা শোনাতে। উফ, সর্বনাশ করেছে। এর চেয়ে ছেড়ে দেওয়াই ভালো ছিল রে। কি বলেছিস? সেই রবীন্দ্রনাথ আর এখনকার কালের কবিতা। হ্যাঁ, অন্যায় কি বলেছিস? হ্যাঁ, হেঁকে বল, মাইক নিয়ে বল। চা নিয়ে মাসিমা, খাতা নিয়ে মেজো মামা প্রায় একই সঙ্গে ঢুকলেন। মেজো মামা খাতা খুলে পড়তে শুরু করলেন। দিন শেষ হলে রাত আসে, রাত শেষ হলে দিন আসে। আকাশের চাকা অহরহ ঘুরেই চলেছে, ঘুরছে। বড় মামা কাপের গায়ে চামচে দিয়ে টাং করে একটা শব্দ করে বললেন, অহো অহো। তারপর নিজেই 4টে লাইন বানিয়ে ফেললেন। জল জমলে মশা মারে, মশার কামড়ে ম্যালেরিয়া, কুইনিন খেলে জ্বর ছাড়ে, বড় হয়ে ওঠে পিলে। ওটা একটা কবিতা হলো? তোমারটা যদি হয়ে থাকে আমারটাও হয়েছে। পরিষ্কার মানে নিখুঁত অন্তমিল। আর আমারটা? তোমারটা পাগলের প্রলাপ ভাই, বিকারের রুগীর প্রলাপ। অনেকটা এইরকম, চোর পালালে বুদ্ধি বাড়ে, ভূতেরা বেগার খেটে মরে, হাত ঘুরলে নাড়ু পাবে, নইলে নাড়ু কোথায় পাবে। মাসিমা বললেন, এই মরেছে, সাত সকালে শুম্ভ নিশুম্ভ শুরু হলো। পয়সা থাকলে না দুটোকেই আমি হস্টেলে পাঠিয়ে দিতাম। দেখো দাদা, সমালোচনা মানে ব্যঙ্গ করা নয়। কবিতা তুমি কি বোঝো হে? পরের 4টে লাইন শুনলে তোমার সন্ন্যাসী হয়ে যেতে ইচ্ছে করবে। জাঁতায় পড়েছে মানুষ, অহংকারের ফানুষ, জীবনের চাপে চোখ ঠেলে আসে, মরণ মরে না তবু। অহো অহো, হৃদয়ের চাপ সহিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। এই, তোমাদের দরজা থামাবে, নইলে ওই দরজা আছে কিন্তু, আমি বলে দিলুম। মাসিমার কথায় কাজ হলো। দুজনে ঠোঁটি চায়ের কাপের দিকে নেমে এলো। মাসিমার কাছে দুজনেই জব্দ। মেজো মামা কয়েক চুমুক চা খেলেন, দু জানলার বাইরে রোদের দিকে তাকালেন। তারপর হঠাৎ এক সময় বলে উঠলেন, আমার আর কোনো সন্দেহ নেই। বাহ, এই তো আমার লক্ষ্মী ছেলে। এতদিনে বুঝলে তাহলে কবিতা লেখা সহজ কাজ নয়। মেজো মামা বড় মামার কথা কানেই তুললেন না, আপন মনেই বলে চলেছেন, এতদিনে আমি নিঃসন্দেহ এ বাড়িতে ভূত আছে। অবশ্যই আছে, আমি বহুবার দেখেছি। আমার কানের কাছে মুখ এগিয়ে এনে ফিস ফিস করে বললেন, খুব ভয় দেখিয়ে দিই, কাজের সুবিধা হবে। গুপ্তধনের কাজ খুব গোপনে করতে হয়, আমি বইয়ে পড়েছি। ওর চেহারাটা দেখেছিস? ঠিক যেন ভিলেনের মতো। লাস্ট মোমেন্টে গুপ্তধন নিয়ে সরে পড়তে পারে। তুই আমাকে সাপোর্ট করে যা। ছাদ বড় ডেঞ্জারাস জায়গা বর্দা। সব বাড়ির ছাদেই একটা না একটা কিছু থাকে। গুলি গড়ায়, বল চলে বেড়ায়, পায়ের শব্দ শোনা যায়, ধূপ ধাপ আওয়াজ হয়। বাড়িতে ওই জন্য ছাদ রাখতে নেই।
বললি বটে, ছাদ ছাড়া বাড়ি হয়? কেন হবে না? ঢালু ছাদ করো, টিনের চাল করো, খড়ের চাল করো, যাতে ভূতের পা স্লিপ করে। এই, ভূতের আবার পা হয় নাকি? নিশ্চয়ই, তা না হলে শব্দ করে কি করে? মাঝরাতে লোহার বল নিয়ে খেলে কি করে? কাল রাতে আমি এক জোড়া ভূত দেখেছি, অবিকল মানুষের মতো চেহারা, কেবল সামান্য একটু কুঁজো। কিছু মনে করো না বর্দা, ভূতের চেহারার সঙ্গে তোমাদের চেহারার মিল আছে। আমি গতকাল রাতে বড় ভূত ছোট ভূত একসঙ্গে দেখেছি। তবে এও দেখলুম ভূত মানুষকে ভীষণ ভয় পায়। আমাকে দেখে কুঁজো হয়ে ভূত জোড়া পালালো। পুরোহিত মশাইকে ডেকে একটু শান্তি সস্তয়ন করতে হবে। তিল পড়া, ষষ্ঠী পড়া, জল পড়া। শেষ চুমুক চা খেয়ে মেজ মামা চেয়ার ছেড়ে উঠে গট গট করে চলে গেলেন। বড় মামা আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার বলো তো? ঠিক ধরতে পারলুম না। হ্যাঁ, এই যেন সেই তুমি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায় গোছের চরিত্র। সাবধান, স্বপ্নের কথা কেউ যেন জানতে না পারে, বুঝলে? বড় মামা নিজের জন্য আর এক কাপ চা তৈরি করলেন। মোক্ষদা এসে বলল, ও বাদা, বলছে 3 জন রোগী বসে আছে গা, বলছে চিড়িয়াজ কেচ। হ্যাঁ, সবই ছিড়িয়াছ। ঠাকুর ঘরের দেয়ালের প্লাস্টার জলে ভেজালে চুল চুল কাটা বেড়ালের নখের আঁচড়ের মতো ফুটে উঠেছে। ভালো করে তাকালে সত্যি ক, খ, গ, ঘ চিনে নিতে অসুবিধে হয় না। বড় মামাকে মজা করে বলছিল, এখন নিজেই অবাক হয়ে যাচ্ছি। স্বপ্ন তাহলে সত্যি? মা লক্ষ্মীর সঙ্গে সব সময় এত বড় একটা সাদা প্যাঁচা ঘোরে। প্যাঁচার বড় বড় নখ আছে, সেই নখের লেখা। মামারা একসময় জমিদার ছিলেন। জমিদার বাড়িতে, রাজবাড়িতে গুপ্তধন থাকে, আমি বইয়ে পড়েছি। দেখি মা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে পায়ের ছাপ পড়েছে কিনা। নিচু হতেই চকচকে কি একটা নজরে পড়ল। কি রে বাবা, আরে এই যে দেখছি সোনার দুল। মায়ের কান থেকে খুলে পড়ে গেছে। থানায় গিয়ে জমা দেওয়া উচিত। ছেলেবেলা থেকে পড়ে আসছি, পরের দ্রব্য কুড়াইয়া পাইলেও গ্রহণ করা উচিত নয়। এখন আমার কাছে থাক। বড় মামা চলে গেছেন, ফিরে এলে পরামর্শ করে যা হয় কিছু করা যাবে। বেলা 2টো নাগাদ বড় মামা ফিরে এলেন। আশ্বিনের রোদে মুখ চোখ লাল জবা ফুল, এক হাতে ডাক্তারি ব্যাগ আর এক হাতে খাঞ্চারে ঘুড়ি। মাসিমা বললেন, বাবা, তুমি কি ভিজিটের বদলে টাকা ফেলে ঘুড়ি নিয়ে এলে? অবশ্য গ্রামের ডাক্তার লাউ কুমড়ো কাঁচকলা ভিজিট পায়। ভালোই করেছো। অন্য সময় হলে বড় মামাতে মাসিমাতে লেগে যেত। আজ বড় মামার মুখে দেবতার হাসি। কোনো রকমে খাওয়া দাওয়া সেরে বড় মামা ঘরে এসেই দরজা দিলেন। অন্যদিন এই সময় একটু শুয়ে পড়েন, আজ মেঝেতে বাবু হয়ে বসলেন। আমি বড় মামার ইজি চেয়ারে আরাম করে বসে জানলায় ঠ্যাং তুলে দিয়ে ট্রেজার আইল্যান্ড পড়ছিলাম। বড় মামা বললেন, আয় আয় আয়, নেমে আয়। আমাদের এখন অনেক কাজ, অনেক মাথা খাটাতে হবে। ক, খ, গ, ঘর উদ্ধার করতে হবে। মা একটা সংকেতে রেখে গেছেন, সেই সংকেত উদ্ধার করতে হবে। অনেক ভেবে একটা কোড উদ্ধার করেছি। কোনটা? ঘ, ঘয়ে ঘুড়ি। 4খানা ঘুড়ি কিনে এনেছি। হ্যাঁ, ঘুড়ির সঙ্গে গুপ্তধনের কি সম্পর্ক? উহ, তোর মতো অশিক্ষিত আমি খুব কম দেখেছি। একটু যদি লেখাপড়া করতিস। রবীন্দ্রনাথের গুপ্তধন, হেমেন্দ্র কুমার রায়ের জকের ধন। আগে পড়েছি, ও সবই তো আমি পড়ি। তাই যদি পড়ো বাঁচা, তাহলে বোঝো না কেন? গুপ্তধনের আগে সংকেত, পরে একজন কুচক্রী শয়তান, তারপর এক রাউন্ড ফাইট, তারপর গুপ্তধন। মনে পড়ে গুপ্তধন গল্পে সন্ন্যাসী হরিহরকে যে কাগজ দিয়েছিলেন তাতে কি লেখা ছিল? আগে হ্যাঁ, এতবার পড়েছি একেবারে মুখস্থ। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে, ঈশান কোণে ঈশানী, কহে দিলাম নিশানি। বাহ, ফার্স্ট ক্লাস। এই ধাঁধা ভেঙে মৃত্যুঞ্জয় কি পেল? আগে ধারা গোল, একটা গ্রামের নাম। ভেরি গুড, বুঝলি? রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। এসো তাহলে আমাদের সংকেতের অর্থটা উদ্ধার করে ফেলার চেষ্টা করি। ক, ক মানে কি? ক মানে ক? তোমার মাথা।
ওই জন্য রাগ ধরে। ক দিয়ে কি কি হয়, কি কি শব্দ, কমেট। আগে কালি, কলম, কাজল, কমলা, কয়লা, কলস, কেবল, কলা, কদম, কমল, কুসুম, কালা, কিল, কুল, কাঁটা, কাদা। বড্ড ডেপো হয়ে গেছো। বাহ, ক দিয়ে যা যা মনে আসছে বলছি। এই তো বললেন ক দিয়ে যে শব্দ হয় বলতে। ওভাবে হবে না, অভিধান আনো। ওটা মেজো মামার ঘরে। ও ঘরে আছে? না, কলেজে। নিয়ে এসো। আনার সময় দেখে আসবে কিভাবে রাখা ছিল, ফেস ডাউন অর ফেস আপ। রাখার সময় ঠিক সেইভাবে রেখে আসতে হবে যেন ধরতে না পারে, বুঝলে? অভিধান নিয়ে ফিরে এলুম। বড় মামা বললেন, কয়ের এলাকায় ঝট করে একটা পাতা উল্টে ফেল। কি পেলি? কর্কচ, কর্কচি, করকর, করকা, করগ্রহ, করঙ্ক, করঙ্গ, করঞ্জা। ফেলে দে ফেলে দে ফেলে দে, কিচ্ছু নেই ওতে। হোপলেস হোপলেস। এই আবার খোল, মুড়ে ঝপাস করে খোল। আগে কো, কোঁক, কোঁকড়া, কোঁড়, কোঁত, কোঁতকা। ধ্যাৎ, তোমার হাতে ভালো কিচ্ছু উঠবে না। তখনই সাবধান করেছিলাম, অত মুরগির ডিম খেও না, গলা দিয়ে ককর কই তো বেরোবে। দাও দাও দাও, আমার হাতে দাও, তোমার হাত নষ্ট হয়ে গেছে। বড় মামা অভিধান নিয়ে ঝট করে একটা জায়গা খুললেন। কি পেলেন বড় মামা? বিভৎস। কল্পি, কল্প, কল্পস, কলমা, কষ, কষা, কষার, কষি। ফেলে দে ফেলে দে ফেলে দে, এভাবে হবে না। এই সময় বেশ মাথাওয়ালা একজন কাউকে পেলে বেশ হতো। কতেই এই অবস্থা। এখনো খ আছে, গ আছে, ঘ। আচ্ছা শোন, বলুন। গুপ্তধন তো তোর আমার একার হতে পারে না, করালিরও ভাগ আছে। করালি কে? জকের ধন করিসনি? হ্যাঁ। তাহলে আবার বোকার মতো প্রশ্ন করছিস কেন করালিকে? একে সে করালি হয়ে দাঁড়াবে মেজো, বুঝলে? প্রথম থেকেই সে পথ মেরে দিতে হবে। বুঝেছি। কি বুঝেছিস? আমরা করালি হয়ে যাব, উল্টো রথের মতো। উল্টো জকের ধন লেখা হবে। মেজো মামার মাথা ভালো, মেজো মামাকে আমরা দলে টেনে নেব। লাস্ট মোমেন্টে সিন্দুকটা যখন। সিন্দুক নয়, চেন বাঁধা পেতলের ঘোড়া। স্বপ্নে আমি সেই রকমই দেখেছি। আচ্ছা তাই হোক, সিন্দুকের বদলে যেই ঘোড়া বেরোবে আমরা করালি হয়ে যাব। বাইরে গাড়ি থামার শব্দ হলো। মেজো মামা ফিরলেন। বড় মামার এক রুগী বড় মামাকে খুব সুন্দর বিস্কুট রঙের একটা টি সেট প্রেজেন্ট করেছে। ভদ্রলোকের মেয়ে সেলাই করতে করতে পাখি ছুঁচ খেয়ে ফেলেছিল। বাঁচার আশাই ছিল না। ছুঁচ রক্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কখনো পেটে খোঁচা মারে, কখনো বুকে খোঁচা মারে। বড় মামা কিভাবে যেন বাঁচিয়ে দিলেন, মনে হয় ম্যাগনেট খাইয়েছিলেন। বড় মামা ছোটখাটো একটা টি পার্টি দিয়েছেন। মেজো মামা আর মাসিমা নিমন্ত্রিত। সেই বিস্কুট রঙের টি সেটের আজ উদ্বোধন হলো। চায়ের সঙ্গে বিস্কুট আর চানাচুর। এক চুমুক চা খেয়ে বড় মামা বললেন, বন্ধুগণ, আজ তোমাদের জন্য একটি সুসংবাদ আছে। মেজো মামা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, বন্ধুগণ কি বন্ধুগণ? তুমি কি নির্বাচনী সভা ডেকেছো? শত্রুগণ। মেজো মামা লাফিয়ে উঠলেন। শত্রুগণ, আমি প্রতিবাদে চা সভা পরিত্যাগ করছি। ও, তুমি দেখি শাখের করাত, যেতেও কাটো আসতেও কাটো। বন্ধুগণও পছন্দ নয়, শত্রুগণও পছন্দ নয়। তাহলে তোমরা আমার কে? হ্যাঁ, বলে দাও। কেন ভ্রাতা আর ভগিনী বলা যায় না? ব্রাদার এন্ড সিস্টার? মাসিমা বললেন, সত্যি বাপু, তোমরা দুজনে না একেবারে বিগড়ে গেছো। তোমাদের সংশোধনী স্কুলে দিতে না পারলে মানুষ হবার কোনো আশা নেই। বড় মামার কানে কানে বললুম, করছেন কি এখন? মেজো মামাকে চটাচ্ছেন কেন? আমাদের মাথাটা চাই, তারপর তো করালি হবই। ইস, একদম ভুলে গেছি। দাঁড়া, সামলে নিচ্ছি। আমার প্রাণের ভ্রাতা, আমার প্রাণের ভগিনী। এই, না 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 না, তোমার মতলব একদম ভালো নয়। সেবারের মতো আবার বাইরে যাবার তালে আছো বোধহয়, না? আমার ঘাড়ে যত কুকুর, বেড়াল, গরু, মোষ, ওসব আর আমি সামলাতে পারবো না বলে দিলুম। বৎসে, স্থির ভব।
তোমাদের এখন আমি যে সংবাদ দেবো তা শুনলে তোমরা দুজনেই তাথই তাথই করে নৃত্য করবে। আমি এই বাড়িতে অবশেষে গুপ্তধনের সন্ধান পেয়েছি, আমাদের কোনো এক পূর্বপুরুষের সঞ্চিত রত্ন ভাণ্ডার। মেজ মামা অদ্ভুত এক শব্দ করলেন। এর মানে অবিশ্বাস করছিস? আমিও পেয়েছি বিগ ব্রাদার। তার মানে মানে খুব সহজ, ক খ গ ঘ। বড় মামা চমকে উঠলেন। মুখ দেখে মনে হলো চোপসানো বেলুন। আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, বিশ্বাসঘাতক! তুমি ডবল এজেন্ট হয়ে বসে আছো। যা বাবা, যত দোষ নন্দ ঘোষ। আমি কিছুই জানি না বড় মামা। মেজো মামাকে আমি কিছুই বলিনি। তাহলে জানলো কি করে? তা আমি কি করে জানবো? মেজো মামাকে জিজ্ঞেস করুন। তুমি যেভাবে জেনেছো আমিও সেইভাবে জেনেছি। একই স্বপ্ন দুজনে একই সময়ে দেখেছি। তা কখনো হয়? এই তো হয়েছে। তুমি ক খ গ ঘর রহস্য উদ্ধার করতে পেরেছো? তুমি পেরেছো? না। আমিও পারিনি। এসো তাহলে হাত মেলাও। মেলাও। মাসিমা চেয়ার ঠেলে উঠতে উঠতে বললেন, নাও, এবার আর এক পাগলামি শুরু হলো। 82 সালে নাকি গুপ্তধন, লোকে না শুনলে হাসবে। মাসিমা ঘর ছেড়ে চলে গেলেন। দুই মামা বসলেন রহস্য সমাধানে। তাহলে ক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, ক। ক হলো এই বাড়ির এমন একটা অংশ যার প্রথম অক্ষর ক। ক এই চৌহদ্দির মধ্যেই আছে, বাইরে কোথাও নেই। নাও, এইবার খুঁজে বের করো। পরিধি অনেক ছোট হয়ে এলো, কেমন? ও, তোর মাথা বটে। না না না, কবিতাটা তুই ভালোই লিখিস। বলছো? পরে আবার মত পাল্টাবে না তো? নেভার। ভাগ্নে, ক দিয়ে কি কি আছে আমরা বলে যাই, তুমি লিখে যাও। কলাঝাড়। রাইট, কলাঝাড়। এবার লেখো কয়লার ঘর। রাইট, কয়লার ঘর। লেখো কলতলা। ঠিক, কলতলা। তারপর? তারপর না, আর তো কিছু নেই। আচ্ছা, এবার তাহলে খয়ে এসো। এই তিনটে জায়গার কাছাকাছি খ কোথায় আছে? কেন? কলতলার পাশেই রয়েছে খড়ের ঘর। দু মামাই লাফিয়ে উঠলেন। ব্রিলিয়ান্ট! ব্রিলিয়ান্ট! এ ছেলে শার্লক হোমস হবে। হবেই। আর কিছু দরকার নেই, বাকিটা জলবৎ তরলং। কলতলায় খড়ে ছাওয়া গরুর ঘর। ক খ গ ঘ। পেয়ে গেছি বর্দা, আর ভাবনা নেই। নাও, চা বলো। মিউজিক, মিউজিক লাগাও। ওই জন্যই বলে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। বড় মামা একই সঙ্গে রেকর্ড প্লেয়ারে চাপালেন সেতার আর টেপ রেকর্ডারে চাপালেন সানাই। মেজ মামা প্রশ্ন করলেন, এটা কি হলো? কেন? ফার্স্ট ক্লাস যুগলবন্দি। ও, যুগলবন্দি, যেমন তুমি আর আমি। তাহলে তুমি হলে ওই সানাই, আমি হলুম সুললিত সেতার। তা কেন? তুই হলি সানাই, প্যাঁ করে পো ধরে আছিস, একটু কর্কশ। আমি কর্কশ? আমি কর্কশ আর তুমি হলে মধুর। নিজের সম্বন্ধে তোমার কি উচ্চ ধারণা, তাই না? জানিস আমি ডাক্তার, জীবন দান করি। আর তুমি জানো আমি অধ্যাপক। আমি জ্ঞান দান করি বলেই তুমি ডাক্তার। তোর জ্ঞানে মানুষ গরুর ডাক্তার হয়। তুমি কি নিজেকে তার চেয়ে বড় কিছু ভাবো? মাসিমা গট গট করে ঘরে ঢুকলেন। ঢুকেই বললেন, এই, তোমরা দুজনেই বেরো তো, বেরিয়ে যাও, একদম বেরিয়ে যাও। যে যার ঘরে গিয়ে দরজা দিয়ে বসো। আরে খুশি, আমি তো আমার ঘরেই রয়েছি। পুরোহিত মশাই কাঠের চৌকির ওপর বসে কাঁসার গেলাসে চা পান করছেন। পরনে পট্টবস্ত্র, গলায় চাদর। মনে হলো এইমাত্র পুজো সেরে উঠে এলেন। এক চুমুক চা খেয়ে জিভে আর দাঁতে একটু চুকচুক শব্দ করে বললেন, কি বলবে ডাক্তার? কি প্রতিষ্ঠা করবে? আগে মা লক্ষ্মীর কানের দুল। সে আবার কি? লোকে মন্দির প্রতিষ্ঠা করে, পুষ্করিণী প্রতিষ্ঠা করে, দেবদেবী প্রতিষ্ঠা করে। তুমি কি প্রতিষ্ঠা করবে বললে? পুরোহিত মশাইয়ের যথেষ্ট বয়স হয়েছে, তাই মনে হয় এক কথা 100 বার বললে তবেই বুঝতে পারেন। বড় মামা আবার বললেন, আগে মা লক্ষ্মীর কানের দুল। ও বস্তু তুমি পেলে কোথায়? আগে আমি পেয়েছি, অলৌকিক উপায়ে পেয়েছি। সবই আমার মায়ের দয়া। যাক, সে আমার জানার দরকার নেই। তা কোথায় প্রতিষ্ঠা করবে? আমাদের ঠাকুর ঘরে। বেশ, দেখি ওই পাঁজিটা আমার হাতের কাছে এগিয়ে দাও তো। আমি পাঁজিটা এগিয়ে দিলুম।
পাতার পর পাতা উল্টে এক জায়গায় এসে তার চোখ স্থির হলো। সামনে ঝুঁকে পড়ে বিড়বিড় করে কি পড়লেন। শুক্র গিয়েছে, বৃহস্পতি আর তারপর বললেন, হ্যাঁ, কাল সকালেই একটা দিন আছে, 9:15 গতে সকাল 12:01। হ্যাঁ হ্যাঁ, কালই হোক, খুব ভালো সময়। তাহলে আমি একটা ফর্দ করে দিই। প্রায় 1 ফুট লম্বা একটা ফর্দ হাতে আমরা দুজন সেই পবিত্র ধাম ছেড়ে রাস্তায় নেমে এলুম। রহমতুল্লাহর রিকশা অপেক্ষা করছিল, দুজনে উঠে বসলুম। বড় মামা ফর্দ পড়তে গিয়ে প্রথমেই হোঁচট খেলেন। একটি স্বর্ণ সিংহাসন। এই স্বর্ণ সিংহাসন মানে তো সোনার সিংহাসন, তাই না? সে তো প্রচন্ড দাম হবে রে। তাতে কি হয়েছে বড় মামা? গুপ্তধন ধরুন পাওয়াই হয়ে গেছে। মায়ের দুল প্রতিষ্ঠার পরই তো আমরা গোয়ালের মেঝে খুঁড়তে শুরু করব। তারপর ট্যাং করে একটা আওয়াজ, শাবল গিয়ে লাগবে ঘোড়ার কানায়। গুপ্তধন মানে কি বড় মামা? সাঁই সাঁই করে রিকশা ছুটছে, বাতাসে বড় মামার চুল উঠছে। আমার দিকে অবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, যা বাবা, 7 কাণ্ড রামায়ণ পড়ে শেষে এই প্রশ্ন? না তা নয়, আমি বলছি সে যুগে টাকা বেরুলে তো কোনো কাজে লাগবে না, এ যুগে অচল। মোহর বেরুলে মেজমামা বললেন গভর্নমেন্ট গুপ্তধন আইন অনুসারে নিয়ে নেবে। আবার তুই সেই অপোজিশন ক্যাম্পে চলে গেছিস। মেজো আমার এনিমি, স্বপ্ন টপ্ন সব বাজে। তুই তাহলে মেজোকে বলেছিলিস? হ্যাঁ, সত্যি বলছি, আমি বলিনি। মা লক্ষ্মী সেদিন 2 কপি স্বপ্ন তৈরি করে 1 কপি আপনার ঘুমে আর 1 কপি মেজমামার ঘুমে ছেড়ে দিয়েছিলেন। রিকশা থেকে বাড়ির সামনে নেমে বড় মামা বললেন, আর কতক্ষণই বা সময় আছে? 8টার সময় চেম্বারে বসতে হবে। এদিকে এই আদাত লম্বা ফর্দ কে সামলাবে? আমি আর মাসিমা সোদপুর থেকে করে আনি। ওই যে স্বর্ণ সিংহাসন, বউবাজার ছাড়া পাচ্ছ কোথায়? বড় মামা, কি রে, অমন করছিস কেন? অদ্ভুত একটা কথা মনে হলো। ভেতর থেকে কে যেন বলে দিল ওই গুপ্তধনের ঘোড়ায় একটা সোনার সিংহাসন আছেই আছে। সেই সিংহাসনে মায়ের কানের দুল বসাবেন। ব্যাস, আর ভাবনা নেই। আগে গুপ্তধন উদ্ধার, তারপর দুল প্রতিষ্ঠা। সামনেই মাসিমা বেশ রাগ রাগ ভাবে বললেন, বলি গিয়েছিলে কোথায়? হ্যাঁ, থেকে থেকে যাওটা কোথায়? মানিকের বাবার এখন তখন অবস্থা, বেচারা সেই থেকে বসে আছে মুখ শুকিয়ে। বড় মামা মাসিমার খুব কাছে গিয়ে বললেন, 90-এর আগে বুড়ো মরবে না, 100তেও যেতে পারে। হাঁপানির রুগী সহজে মরে না। তাহলেও একটা রিলিফ তো দিতে পারা যায়। দাঁড়াও না দাঁড়াও, আমার ফাইনাল ইয়ার, একবার পাশ করে বেরোতে দাও, তারপর তোমার সব রুগী আমি কেড়ে নেব। বড় মামা কম্পাউন্ডারকে নির্দেশ দিয়ে মানিকের বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। একটা ইনজেকশন, আবার মাসখানেক ঠিক থাকবেন বৃদ্ধ। মাসিমা চা এনেছেন। বড় মামা চা খেয়ে চান করে সাদা প্যান্টের ওপর বুক খোলা টি শার্ট পরে চেম্বার আলো করে চিকিৎসায় বসবেন। তখন বড় মামার অন্য রূপ। তখন কারুর একটার বেশি দুটো কথা বলার সাহস হবে না। তখন মেজো মামা মাসিমা সকলেই ভয় পাবেন। বড় মামা মধুর স্বরে ডাকলেন, খুশি, এই খুশি। আবার কি হলো? তোমার গলা শুনেই মনে হচ্ছে কিছু গোলমেলে ব্যাপার। বস না, আরে একটু বস। আরে সব সময় এমন ধানি পটকার মেজাজে ঘুরিস কেন বলতো? কি হয়েছে বলো? মাসিমা বড় মামার চেয়ারের হাতলে বসলেন। বড় মধুর দৃশ্য। আমার মাও নেই, বোনও নেই, আমার আমি ছাড়া কেউ নেই। বড় মামা বললেন, বুঝলি খুশি, কাল এ পরিবারের একটা দিনের মতো দিন। ডে অফ অল ডেজ। কেন, কাল আবার কি হলো? পক্ষীরাজ কিনছো নাকি? আমি একটা দুর্লভ জিনিস পেয়েছি, তার দাম পৃথিবীকে গ্রহ জগতের নিলামে চাপালেও হবে না। দুর্লভ, সুদুর্লভ, মহা দুর্লভ। আহ, বিশেষণটা থামিয়ে দয়া করে বলো না জিনিসটা কি। মা লক্ষ্মীর কানের দুল। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, ডিসটেম্পার্ড হয়ে গেছো। কালই চলো সাইকিয়াট্রিস্ট ডক্টর গাঙ্গুলির কাছে। চেঁচাচ্ছিস কেন? ঘটনাটা শোন না। সে রাতে স্বপ্নে দেখলুম ছাদে ঠাকুর ঘরের পাশে মা লক্ষ্মী ইশারায় আমায় ডাকছেন। তার পরের দিন সকালে বুড়ো দেখে কি কি একটা চকচক করছে সেই জায়গাটায়, পড়ে আছে এক পাশে। ব্যাপারটা কি হয়েছে বুঝলি?
মা হলে কি হবে, মহিলা তো অনেকটা তোর মতোই। দেবলোক থেকে নরলোকে আসার পথে তাড়াহুড়োয় আংটা ঠিক মতো লাগানো হয়নি, খুশ করে খুলে পড়ে গেছে। কই দেখি দেখি জিনিসটা কোথায়? না না, আমি আর হাত দেবো না। রাস্তার কাপড়, চায়ের হাত, ওই আলমারিটা খুললে কাচের একটা ট্রের মধ্যে আছে। মাসিমা উঠে গিয়ে আলমারি খুললেন। দুলটা দু আঙুলে দোলাতে দোলাতে আমাদের কাছে এলেন। তারপর নিজের ডান কানে পড়ে নিয়ে বললেন, থ্যাংক ইউ। তুমি না একেবারে ঠিক বলেছো বড়দা, আমি না মা লক্ষ্মীর মতোই কেয়ারলেস। আই বড়, তোকে আইসক্রিম খাওয়াবো বুঝলি? থ্যাংক ইউ বড়দা। চলে গেলেন মাসিমা। মেজো মামা বললেন, তোমার সঙ্গে আমি হাত মিলিয়েছিলুম, সে কথা আমি অস্বীকার করছি না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো নেতা কে হবে। সব কাজেরই একটা মেথড আছে। আমি খুঁড়তে শুরু করলুম উত্তরে, তুমি শুরু করলে দক্ষিণে, তা তো হয় না। এই একটা বিরাট কাজ, অনেকটা প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মতো, মহেঞ্জোদারো হারাপ্পার ক্ষুদ্র সংস্করণ। তাই আমি আমাকে নেতা নির্বাচিত করলুম। তুমি আমাকে কখনোই যা করতে না, কারণ তোমার মধ্যে সেই উদারতা নেই। তোমার এখনো জমিদারি মেজাজ যায়নি। তোমার মধ্যে কোনো দিন আমি গণতান্ত্রিক নেতার সন্ধান পাইনি। তুমি জানো কাইজার উইলহেম, তুমি জানো জার নিকোলাস ওয়ান, তুমি জানো লর্ড চেম্বারলেন। আমি তো তোকেই নেতা করতে চেয়েছিলুম, তার আগে তুই নরম গরম 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 কত কি বলে গেলি। এর থেকে বোঝা যায় তুই আমাকে একেবারেই ভালোবাসিস না। ভালোবাসি না এই তোমার ধারণা? তাহলে শুনে রাখো, আমার প্রথম কবিতার বই তোমাকেই উৎসর্গ করেছি। কি লিখেছি জানো উৎসর্গপত্রে? আমার পিতৃপ্রতিম বরদাকে। তাই নাকি? তাহলে ভাই ভাই ঠাই ঠাই কথাটা ঠিক নয়, বল। সে এখন তুমি বুঝবে। পাড়ার লোকে কি বলে জানিস? দুটি ভাই যেন রাম লক্ষণ। আর গিন্নিবান্নিরা কি বলে জানো? সীতা কোথায়? এই তোদের ওই এক কথা। মেজো মামা বললেন, শোনো বরদা, ওসব কথা ছাড়ো, কাজের কথা এসো। টিমটা আমি ঠিক করে ফেলেছি। আলোক সম্পাতে বুড়ো, মঞ্চসজ্জায় কুশি, রাত্রির প্রথম জামে সাবলে আমি, ঝুড়িতে তুমি, দ্বিতীয় জামে ঝুড়িতে আমি, সাবলে তুমি। এই দাঁড়াও দাঁড়াও, মঞ্চসজ্জাটা কি জিনিস? এই যেমন ধর চা দিলি, মাঝে মাঝে কফি সাপ্লাই করলি, কোকো করে দিতে পারিস। লাইট স্ন্যাক্স, হাতের কাছে জল, তোয়ালে, ফার্স্ট এইড। মানে তোর ওপর খুব একটা চাপ পড়বে না, তবে ব্যবস্থাপনা বেশ ভালো হওয়া চাই। তা তোমাদের এই পাগলামি করাতে চলবে? বলতে পারছি না, ততদিন চলবে যতদিন না ঠং করে একটা আওয়াজ হচ্ছে। স্বপ্ন নিয়ে এই বাড়াবাড়িটা ঠিক হচ্ছে? তুই জানিস স্বপ্নে গ্লুকোজের ঠিক ফর্মুলা পাওয়া গিয়েছিল, মলিকিউলের গঠন। স্বপ্নে কত কি পাওয়া গেছে জানিস? কবিতায় পড়িসনি? স্বপ্নে কুললক্ষ্মী এসে মাইকেলকে বলেছিলেন, বাছা ইংরেজি নয়, বাংলা ভাষায় সাহিত্য চর্চা করো। তোমাদের দেখে না আমার ভীষণ ইচ্ছে করছে সাধক প্রেমিকে সেই গানটা গাইতে। হতেছে পাগলের মেলা, খ্যাপাতে খেপিতে মিলে। শুধু খেপি শব্দটা পাল্টে খ্যাপা বসাতে হবে। মাসিমা চলে গেলেন। সামনে পরীক্ষা, খুব পড়ার চাপ, এর ওপর গুপ্তধনের উৎপাত। মেজো মামা বললেন, বর্দা, গুপ্তধন খুঁজে বের করার আগে একটা প্ল্যান তৈরি করতে হয়। তোমার কাছে গোয়াল ঘরের নকশা আছে? গোয়ালের আবার নকশা? কে কবে তৈরি করে গরু রেখেছিল সেই থেকে চলে আসছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে গোয়ালের একটা ডিটেইলস তৈরি করা। তুমি গোয়ালে কোনোদিন ঢুকেছো? কতবার? আমি একবারও ঢুকিনি। বিশ্রী বোটকা গন্ধ মাগো। তা কেন ঢুকবে? তুমি হলে ভাই সুখের পায়রা, দুধ খাবে, দধি খাবে, গন্ধটি সহ্য করবে না। সে হলো গিয়ে যার যেমন বরাত। আচ্ছা, গোয়ালটার আগাপাশতলা কি তুমি দেখেছো ভালো করে, কোথায় কি আছে না আছে? সেই গোয়েন্দার চোখে কোনোদিন দেখা হয়নি। আরে ম্যান, গরু আগে না গোয়াল আগে? শোনো, কাল আর্লি মর্নিং এ আমরা গোয়াল সার্ভে করতে যাব। ইতিমধ্যে সার্ভে কিভাবে করতে হয় আমি পড়ে রাখছি। শুনেছি থিওডোলাইটটা কিসব যেন লাগে। দূর, অত সবের দরকার নেই। আসল কথা হলো খুঁড়ে যাও। একটা কবিতার প্রথম দুটো লাইন লিখে ভীষণ আটকে গেছি, পরের দুটো লাইন পেয়ে গেলে এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতুম এক্ষুনি। এই বল না, লাইন দুটো বল না, আমরা সবাই মিলে চেষ্টা করি। ভাবটা খুব দার্শনিক ধরনের, বুঝলে? রাতের আকাশে শুকতারা জলে, গাঁয়ের শ্মশানে চিতা। বাহ, এই যে দেখছি একেবারে শেষের কবিতা। তা তুমি এটাকে এখন কোন জায়গায় নিয়ে যেতে চাইছো? আরেকটা লাইন টপকে দিয়ে এমন একটা লাইনে শেষ করতে হবে যার শেষ শব্দ চিতার সঙ্গে মিলে যাবে। তার মানে চিতার সঙ্গে মেলাতে হবে, তাই তো? ছাইয়ের তাহলে চলবে না? না, ছাই ফাই চলবে না, সেইটাই তো সমস্যা রে দাদা। চিতার সঙ্গে কি মেলে? মিতা, চিতাই মোদের মিতা।
কোন যুগে পড়ে আছো তুমি? 82-তে তুমি অমন একটা লাইন ভাবতে পারলে? দাঁড়া 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 দাঁড়া, এসে গেছে একেবারে আল্ট্রা মডার্ন লাইন। শোন তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে। রাতের আকাশে শুকতারা জলে, গাঁয়ের শ্মশানে চিতা, তোমার আমার ভুঁড়ি বেড়ে চলে, মাপিতে পারে না ফিতা। বল কেমন হলো? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। অর্থটা কি মারাত্মক হলো জানিস? মৃত্যুতেই মানুষের শেষ হবেই হবে, তবুও আমরা গান্ডে বেন্ডে গিলে ভুঁড়ি বাগিয়ে চলেছি। কামাল কার দিয়া দাদা, মানুষের কান মোলে ছেড়ে দিয়েছো। মেজ মামা নিজের ঘরে চলে গেলেন। বড় মামা বললেন, লোকটাকে এখনো ঠিক চিনতে পারলাম না। কার কথা বলছেন বড় মামা? তোমার এই মেজো মামা। মেজ মামাকে লোক বলছেন? কেন, ও লোক নয়? হ্যাঁ লোক, তবে ভদ্রলোক বললে ভালো হয়। আরে রাখ, নিজের ছোট ভাই আর আবার ভদ্রলোক। তোকে আরো কয়েকদিন গুপ্তচর বৃত্তি করতে হবে, বুঝলে? প্রফেসরকে বিশ্বাস নেই, সব না বানচাল করে দেয়। উনি তো ঘরে ঢুকে দরজা দিয়ে দিলেন। জানলা তো খোলা আছে। তা আছে। ছাদের দিকে জানালায় পাতলা পর্দা ঝুলছে, ঘরে শেড লাগানো টেবিল ল্যাম্প ঝুলছে। ঝুলছে কেন? এ বাড়ির সবই অদ্ভুত। টেবিল ল্যাম্প রাখার জায়গা নেই, অসাধারণ উপায়ে সেটাকে দেওয়ালের হুকের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মেজ মামা টেবিলে একবার করে তাল বাজাচ্ছেন আর খাতায় একটু একটু লিখছেন। বীরেরা তাল ঠুকে যুদ্ধ করে, ইনি তাল ঠুকে লিখছেন। বড় বড় লোকের বড় বড় ব্যাপার। আমার খুব মজা লাগছে। আড়াল থেকে মানুষকে নজরে রাখলে অনেক কিছু জানা যায়। যেমন লেখার তাল আছে। পেন্সিল শুধু ছোটরাই চিবোয় না, বড়রা বড় জিনিস চিবোয়, যার দাম আরো বেশি। পার্কার কলম, লিখতে গেলে মাঝে মাঝে মাথা চুলকোতে হয়, এদিকে ওদিকে তাকাতে হয় বোকার মতো। মাথায় ভালো কিছু এসে গেলে শরীর আর মাথা দোলাতে হয়। মেজ মামাকে দেখতে দেখতে মনে হচ্ছে কবিতা লেখা ভীষণ কঠিন কাজ। একসময় তিনি চেয়ার ছেড়ে উঠলেন। ঘরে একটা স্টিল আলমারি রয়েছে, আলমারিটা খুললেন। মেজ মামা নিচু হয়ে একেবারে তলার খোপ থেকে কি একটা বের করে সোজা হয়ে দাঁড়ালেন। হাতে একটা পুরনো খাতা, ফিতে দিয়ে বাঁধা। টেবিল ল্যাম্পের তলায় খাতাটা ফেললেন। দূর থেকে দেখে মনে হচ্ছে পাঁপড় ভাজার মতো হয়ে গেছে। মেজ মামা খাতার ওপর হুমড়ি খেয়ে পড়লেন। ওপাশে খট করে একটা শব্দ হতেই চমকে উঠলেন। খাতাটাকে লুকোবার চেষ্টা করলেন। তার মানে এ খাতা তেমন নিরীহ খাতা নয়। ওর পাতায় পাতায় অবশ্যই কোনো গুপ্ত তথ্য আছে। গুপ্তধনের পেছনে এইরকম সব গোপন দলিল থাকে। খবরটা আমার বসকে দিতে হচ্ছে। বড় মামাকে বস বলতে বেশ মজা লাগলো। বড় মামা সব শুনে বললেন, হ্যাঁ বলিস কি? খুব পুরনো খাতা, অনেকটা ডায়েরির মতো। তাহলে কি? আগে হ্যাঁ, তাহলে তার মানে কি সেই? সেই বইয়ে যেমন পড়ি ওর মধ্যে কোনো রহস্য আছে, কবিতা নেই। ঠিক বলেছিস, কবিতা হলো একটা মুখোশ। ও মনে হয় কোনোভাবে আমাদের পূর্বপুরুষ প্রসন্ন কুমারের ডায়েরিটা খুঁজে পেয়েছে। তখন সারা বাংলায় বর্গির হাঙ্গামা চলছে। যার যা ধনসম্পদ সব পুঁতে রাখছে মাটির তলায় গোপন জায়গায়। ডায়েরিতে লিখে রাখছেন সন্ধানের নির্দেশ, নিজের জন্য, উত্তর পুরুষের জন্য। শুনেছি প্রসন্ন কুমারের অনেক কিছু ছিল। তিনি কে ছিলেন বড় মামা? দাঁড়া গুণে বলি। পিতামহ। দেখ তো ঠিক হলো কিনা? পিতার পিতা পিতামহ, তস্য পিতা প্রপিতামহ, তস্য পিতা প্রপিতামহ, তস্য পিতা প্রপিতামহ। অপরিশ হলো বলতো? বাবা, এই যে দেখি আরেক গুপ্তধন। মেজদা, ও মেজদা, বলছি খাবে না? আজ আর আমি খাবো না, নো মিল। পেটের টিউনিং ঠিক নেই, একদিন অফ করে দিই। মাসিমার ডাকে ঘরের ভেতর থেকেই বললেন মেজ মামা। দরজা খুললেন না। মাসিমার পাশে দাঁড়িয়ে বড় মামা বললেন, কি হচ্ছে বলো, একটা ওষুধ দিয়ে দিই। না না, ওষুধে কি হবে? কথায় কথায় ওষুধ, নাশে মাসে উপবাসে। আরে দূর, কাটা কার ঘাড়ে চাপাচ্ছে। ওতে জ্বর সারে, পেটের জন্য দাওয়াই লাগে, হজমি অথবা অ্যান্টাসিড। মুড়ি আর ভুঁড়ি। আহ, আবার ভুল বললে।
ওটা হলো শরীরের যোগাযোগের কথা। পেটের সঙ্গে মাথা, মাথার সঙ্গে পেটের যোগ। ডোন্ট ডিস্টার্ব। আমরা খাবার টেবিলে বসতেই বড় মামা বললেন, একেই বলে বিষয় বিষ, বুঝলি খুশি? ছেলেটা স্বভাব কিরকম পাল্টে গেল, চোখে পড়ার মতো। খাচ্ছ খাও না বাপু, তোমাকে আর কারো সমালোচনা করতে হবে না। বিষয় কি দেখলে তুমি এর মধ্যে? হ্যাঁ, বলিস কি? প্রসন্ন কুমার কত লক্ষ কত কোটি টাকা মাটির তলায় পুঁতে রেখে গেছেন তার ধারণা আছে? হঠাৎ সেই পূর্বপুরুষকে ধরে টানাটানি কেন? হ্যাঁ, তিনি ছিলেন সাধক মানুষ, সমাধি পেয়েছিলেন। সমাধির উপর সেই বুড়ো বকুলে আজও ফুল ফোটে, পাঁজিতে জন্মদিন মৃত্যুদিন লেখা হয়। কত বড় বৈষ্ণব ছিলেন তিনি। তার ঐশ্বর্যের সীমা পরিসীমা ছিল না। বর্গির হাঙ্গামায় সব পুঁতে ফেলেছিলেন মাটিতে। আজ্ঞে না, সব দান করে দিয়েছিলেন। আজ্ঞে না, পুঁতে রেখেছিলেন। খবরদার বর্দা, তর্ক না করে তার জীবনীটা পড়ে দেখো। কোথায় পাবো? মেজদার কাছে পাবে। মেজদার রিসার্চ করছে বৈষ্ণব আন্দোলন ও প্রসন্ন কুমার। খাওয়া শেষ হলো। বড় মামা মেজ মামার ঘরে গিয়ে টুকটুক করে টোকা মারলেন। ভেতর থেকে কেমন যেন একটা গলা ভেসে এলো। এখন আমাকে বিরক্ত না করলেই আমি সুখী হব। বড় মামা বললেন, কার গলা বলতো? ডক্টর জেকিলের না মিস্টার হাইডের? কারুর গলায় যে আমি শুনিনি বড় মামা। তোর কল্পনা শক্তি বড় কম। না দেখলে না শুনলে তোর মাথায় কিছুই আসে না। পরি কেউ কখনো কোনোদিন দেখেছে? ছবি এঁকেছে। নিয়তির গলা কেউ শুনেছে? হ্যাঁ, যাত্রায় থিয়েটারে সেই না শোনা গলাই অনুকরণ করেছে। শ্রীকৃষ্ণ যে কম্বুকণ্ঠে কথা বলতেন, মানুষ শুনে জানেনি, জেনে শুনেছে। আমরা আমাদের ঘরে ফিরে এলুম। গুপ্তধন নিয়ে আর মাথা ঘামাতে ভালো লাগছে না। বড় মামা মোটা একটা ডাক্তারি বই নিয়ে বসেছেন। বড় মামার এই এক গুণ দেখেছি, কোনো কিছুতে একবার ডুবে গেলে আর জ্ঞান থাকে না। আমারও একটা গুণ আছে, একবার ঘুমিয়ে পড়লে আর জ্ঞান থাকে না। কোথায় কোন জগতে যে চলে যায়। মনে হয় গভীর রাত। হঠাৎ ঘুম ভেঙে গেল। বড় মামা ঠেলছেন, ঠেলতে ঠেলতে প্রায় খাটের ধারে এনে ফেলেছেন। শরীরের একটা অংশ ঝুলে পড়েছে। চাঁদের আলোয় চারপাশ ফুটি ফাটা। ওঠ ওঠ ওঠ, উঠে পড়। হ্যাঁ, কি হলো বড় মামা? আবার স্বপ্ন? এবার দুঃস্বপ্ন। শিগগির নিচের বাগানে চল। আমার মনে হচ্ছে মেজ গোয়ালে গিয়ে ঢুকেছে। গরুটা যেন ঢেউ করে একটা ঢেকুর তুললো। এই অসময়ে আমার আর নিচে নামতে ইচ্ছে করছে না। বড় মামাকে থামাবার জন্য বললুম, দুপুরে চড়তে বেরিয়েছিল, মনে হয় খুব গুরুপাক খাওয়া হয়ে গেছে, তাই বদহজম হয়েছে। হ্যাঁ রে বেটা গোবর্দি, তুই সব জেনে বসে আছিস। গরু কি মানুষ যে বদহজম হবে? কি বাজ। চল চল নিচে চল, আমার একা যেতে ভীষণ ভয় করছে। অগত্যা উঠতেই হলো। দুজনেরই ভীষণ ভয়। বড় মামা যদি আমাকে একা ফেলে রেখে চলে যান, একা থাকতে পারবো না। বাগানে নেমে অবাক হয়ে গেলুম। আমরা যখন ঘুমোচ্ছিলুম, সেই ফাঁকে কত ফুল ফুটেছে। চারপাশটা সাদা হয়ে আছে। গোয়াল ঘর জমাট অন্ধকারের মতো দাঁড়িয়ে আছে এক পাশে। কেউ কোথাও নেই। গরুর নিঃশ্বাস পড়ছে ফোঁস ফোঁস করে। বড় মামা বললেন, এই নে টর্চ, গোয়ালের ভেতরটা একবার দেখে আয় তো, কেউ আছে কিনা। ওরে বাবা, আমি পারবো না বড় মামা, কামড়ে দেবে। কে কামড়াবে? গরু। গরু কামড়ে দেবে? আরে কোন বইয়ে পড়েছিস গরু কামড়ায়? তা আপনি যাচ্ছেন না কেন বড় মামা? সত্যি কথা বলবো, ছোটদের মিথ্যে বলতে নেই। আমারও একটু ভয় ভয় লাগছে রে, বলা যায় না। যদি কিছু থাকে। কি আর থাকবে? তোমার মেজ বাবা থাকতে পারে। পারে কেন, আছে। তবে গোয়ালে নেই, আছে এই কাঁঠাল তলায়। বাজ পড়লে মানুষ যেমন চমকে ওঠে, আমরা দুজনে ঠিক সেই রকম চমকে উঠল। বড় মামা বললেন, বিশ্বাসঘাতক। কে, তুমি না আমি? তুমি। আর যদি বলি তুমি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো না বলেই নিচে নেমে এসেছো আমার গতিবিধির ওপর চোখ রাখার জন্য। সে তো কিছু ভুল করিনি। ভুল অবশ্যই করেছো। তুমি পরীক্ষায় ফেল করেছো, গোল্লা পেয়েছো।
আমার পাতা ফাঁদে পা দিয়েছো। ফাঁদ মানে? ফাঁদ মানে ট্র্যাপ। তুমি আমাকে কতটা বিশ্বাস করে দেখার জন্য নিচে নেমে এসে একটু শব্দ টব্দ করেছিলাম, আর যা ভেবেছিলাম ঠিক তাই সুর করে নেমে এলে। বর্দা, একেই বলে বিষয় বিষ। হ্যাঁ, এত বড় একটা কথা বললি? বিষয় বিষ? যা, তোকেই দিয়ে দিলুম। তোকে স্বপ্ন দিলুম, গুপ্তধন দিলুম, সব দিয়ে দিলুম। এমনকি আমার কৌতূহলটা পর্যন্ত তোকে দিয়ে দিলুম। সব তোর, যা। বড় মামা হাত চেপে ধরে বললেন, চল ওপরে চল, এখন আমরা মুক্ত পুরুষ। স্টপ, এদিকে এসো, দুজনেই এগিয়ে এসো, এসো। এতক্ষণ মেজো মামার গলাই শুনছিলুম, চোখে দেখা যাচ্ছিল না। অন্ধকারে আলোর খেলা চলছে, গাছের পাতা রূপকথার রূপোর পাতার মতো ঝিলমিল করছে। সবচেয়ে সুন্দর হয়ে সেজে উঠেছে তাল, সুপুরি, খেজুর আর নারকেল গাছ। বড় মামা বললেন, অন্ধকারে তুমি আছো কোথায়? কাঁঠাল গাছের তলায় একটা ছায়া দুলে উঠল, ভেসে এলো স্বর, খুব কাছে। এটাও তোমার একটা শিক্ষা হলো। কি শিক্ষা? হৃদয়ে অন্ধকার জমে থাকলে মানুষ চেনা যায় না দাদা। মানুষ চিনতে হলে আলো জ্বালতে হয়, হৃদয়ের আলো। কাঁঠাল তলায় এসো, খবর আছে। আমরা দুজনে পায়ে পায়ে এগিয়ে গেলুম। চাঁদের আলোয় পাতার ছায়া পড়ে, সে যেন আর এক স্বপ্ন। দূরে ফাঁকা মাঠে ঝলমল করছে আলো, তাকালেই মনে হচ্ছে এক্ষুনি পক্ষীরাজ নেমে আসবে, তার পিঠে রাজপুত্র। কাঁঠাল তলায় একটা বড় পাথর পড়েছিল, তার উপর মেজো মামা বসে আছেন, দু হাঁটুতে হাত রেখে আরাম করে। আমরা গিয়ে দাঁড়াতেই বললেন, উফ, টর্চ জেলে অন্ধকারকে বিরক্ত করো না, দুজনে বসো। ওই যে আরো দুটো পাথর আছে। তুমি আমাদের নিয়ে কি করতে চাইছো? হ্যাঁ, আমরা দুজনেই কিন্তু নিরস্ত্র। আমিও তাই। তোমার গলাটা কেমন যেন ভিলেনের মতো শোনাচ্ছে, অনেকটা করালি চরণের মতো। তুমি করালি চরণের গলা শুনেছো? ঠিক শুনিনি, কিন্তু সেই ছেলেবেলা থেকে কানের কাছে ভাসছে। হৃদয়ের শব্দ শুনতে পাওনি, তাই কানের কাছে করালি। রজনী স্টেতো ফেলে ডজন ডজন হৃদয় শব্দ শুনি। সেসব অসুস্থ হৃদয়। নিজের হৃদয়ের আসল শব্দ শোনার চেষ্টা করো। বড় অন্ধকার, বড় বেসুরো। বসো বসো। আমরা বসলাম দুজনে দুটো পাথরে। সত্যি মেজো মামাকে কেমন যেন অন্যরকম মনে হচ্ছে, রহস্যময়। মেজো মামা বললেন, আচ্ছা দাদা, কয়ে কি হয়? কয়ে কলতলা? কয়ে কাঁঠাল তলা হলে আপত্তি আছে? না, তবে তুমি বলেছিলে কলতলা। আচ্ছা দাদা, ক্ষয়ে যদি খড়ের বদলে খরগোশের গর্ত হয়, তোমার আপত্তি হবে? না, হতে পারে। তাহলে ক, খ, গ, ঘ যদি এই রকম হয়, কাঁঠাল তলায় খরগোশের গর্তে খড়গ, তাহলে কেমন হয়? কিন্তু গোয়ালে তাহলে কি হবে? গোয়ালটা গরুকে ছেড়ে দাও, অবোধ জীবটিকে শান্তিতে মশার কামড়ে থাকতে দাও। বেশ, তাই হোক। দেখি টর্চটা দাও। মেজো মামা বড় মামার হাত থেকে টর্চ নিলেন। নাও, এইবার দেখো। মেজো মামা টর্চের বোতাম টিপলেন। আলোর রেখায় কিছু দূরে একটা গর্ত দেখা গেল। দাদা, কি দেখছো? এই সেই গর্ত। কিন্তু খরগোশ আসে কোথা থেকে? খরগোশ আসার তো দরকার নেই, এই রহস্যে গর্তটাই বড় কথা, খরগোশটা নয়। তাহলে? আর প্রশ্ন নয়। গর্ত ইজ এ ক্লিয়ার প্রুফ অফ আওয়ার গুপ্তধন। লেট আস স্টার্ট। রাতের বেলায় গর্তে খোঁড়াখুড়ি না করাই ভালো, বুঝলে? বলা যায় না, সাপ খোপের ব্যাপার থাকতে পারে। দেখো দাদা, ভয় পেলে মানুষের কিছু হয় না, সাহস চাই, সাহস। তুমি টর্চটা ধরো, আমি শাবল চালাই, আর আমার সেই সাহসটা আছে। কাল সকালে করলে হতো না ভাই? সকালে? গুপ্তধন কেউ কোনোদিন সকালে সবার সামনে খোঁজে? গুপ্তধন গোপনী, রাতের অন্ধকারে অনুসন্ধানের জিনিস। বিপদের ঝুঁকি থাকবে, বাধা থাকবে, ভয় থাকবে, মৃত্যুর সম্ভাবনা থাকবে। এ তো আর ময়দার দোকানের মোয়া নয়। অতএব আজই, এখনই। জয় মা। মেজো মামা নিচু হয়ে পায়ের কাছ থেকে যে জিনিসটা তুলে নিলেন, সেটি একটি বড় সাইজের শাবল। চাঁদের আলোয় শাবল হাতে মেজো মামা কেমন যেন দেখাচ্ছে, গুপ্তধন সত্যি কি আছে? দিনের বেলায় বিশ্বাস হয় না, রাতের বেলায় ভাবলে গা ছমছম করে। মেজো মামা বললেন, বলো, ওম বাস্তু পুরুষায় নমঃ।
আমরা বললাম, ওম বাস্তুপুরুষায় নমঃ। একটা পেঁচা ডাকলো। পেঁচার ডাক নিশ্চয়ই শুভ লক্ষণ। মা লক্ষ্মীর বাহন বার তিনেক চ্যাঁ চ্যাঁ করে ডাকলো। সেই ডাকের সঙ্গে ডাক মিলিয়ে মেজ মামা ডাকলেন, জয় মা। তারপর গর্তে মারলেন শাবলের খোঁচা। খোঁচা মারার সঙ্গে সঙ্গে ঝম করে একটা শব্দ হলো। মেজ মামা সঙ্গে সঙ্গে ভয়ে পিছিয়ে এলেন। হ্যাঁ, কে যেন টাকার তোলা না চালো। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। দাঁড়াও, আরেকটা শাবল চালাই। মেজ মামা নাচের ভঙ্গিতে আর একবার শাবল চালালেন। এবার ঝমঝমাঝম করে অদ্ভুত একটা শব্দ হলো। শুধু শব্দ নয়, গর্তের মুখে কি একটা বেরিয়ে এসে আবার ভেতরে ঢুকে গেল। বুঝলি, মনে হচ্ছে মোহরের থলে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। দাঁড়াও, বেরিয়ে আসতে ভয় পাচ্ছি, টেনে বের করে আনি। ফোকাস, ফোকাস। আমার হাতে টর্চ ঠিক জায়গায় গিয়ে পড়ল। মেজ মামা গর্তে শাবল চালিয়ে কিছু একটা সামনের দিকে টেনে আনতে চাইলেন। তালগোল পাকিয়ে কি একটা বেরিয়ে এলো। মেজ মামা ইউরেকা বলে চিৎকার করে উঠলেন। ইউরেকা! আমার স্বপ্ন, আমার স্বপ্ন। বলে জিনিসটাকে ধরতে গেলেন। ঝম করে একটা শব্দ হলো। গুপ্তধনের চারপাশে কাঁটা উঠল খোঁচা খোঁচা হয়ে। বড় মামা ভয়ে পিছিয়ে গেলেন। এই, কি বলতো জিনিসটা? মেজ মামাও সরে এসেছেন। বড় মামার পাশে দাঁড়িয়ে দেখছেন। আলোর তেজ ক্রমশই কমে আসছে। মেজ মামা বললেন, পরকিউপাইন। তার মানে সজারু? ইয়েস। কাঁটা খোঁচা সজারু, নড়েও না চড়েও না, গর্তের মুখ আগলে বসে আছে। এটা মনে হয় ছদ্মবেশী যক্ষ। গুপ্তধনের মুখে অনেক বাধা থাকে আমাদের সুবিধের জন্য। সব বাধার তাল হয়ে কাঁটা উঁচিয়ে সামনে বসে আছে। মায়ের কি দয়া বলো তো? বলো জয় মা, হেঁকে বলো জয় মা। মেজ মামা শাবল তুলে আবার যেই গর্তের দিকে এগোতে গেছেন, সজারু উলবোনা কাঁটার বলের মতো লাফিয়ে উঠল। দুই মামা একসঙ্গে বললেন, জয় মা, জয় মা। সাবধান। গোলমাল বেশ ভালোই হয়েছে মনে হয়। তা না হলে মাসিমা ঘুম ভেঙে উঠে আসবেন কেন? এসেই বললেন, কি গো, তোমাদের ঘুম নেই? হ্যাঁ, রাতেও পাগলামি? তোমাদের জন্য তো এবার দেখছি বাড়ি ছেড়ে পালাতে হবে। ওমা, এটা আবার কি? আমাদের গুপ্তধন। মাসিমা ঝুঁকে পড়লেন সামনে। ওমা, এ তো সেই সজারুটা। কদিন হলো আমাদের বাগানে এসে বাসা বেঁধেছে। বলি, ওটাকেও টেনে টুনে গর্ত থেকে বার করেছো? হ্যাঁ, কেন? আরে ওর বাচ্চা হয়েছে, তোমাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? যাও, বাড়ি যাও এক্ষুনি। দাদা, ভাই, হ্যাঁ, দাদা ভাই ভাগ্নে তিনজনেই আর একটুও কথা না বাড়িয়ে সোজা যে যার ঘরে। ভোর হয়ে আসছে। ওহ, দেখেছো কি কাণ্ড! একেবারে শাবল টাবল এনে মনের আনন্দে জানে তো খুশি এখন ঘুমোচ্ছে। এই মেজো, গোয়ালটা একবার উস্কে দেখলে হয় না? থাকলেও থাকতে পারে। মনে আছে আমরা কতকাল আগে পড়েছিলুম, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, মিলিলেও মিলিতে পারে পরশ পাথর। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। কাঁঠাল গাছের তলা থেকে মাসিমার গলা পাওয়া গেল। মেজদা, আরে ও মেজদা, তোমার এই সুটকেসটা কি আছে? এখানে ফেলে গেলে কেন? আমার সুটকেস? আমার আবার সুটকেস আসবে কোথা থেকে? কই দেখি। আবার আমরা কাঁঠাল তলায়। সজারু গর্তে ফিরে গেছে। মেজ মামা যে পাথরে বসেছিলেন, চাঁদ পশ্চিমে হেলে পড়ায় সেখানে এক ঝলক আলো এসে পড়েছে। পাথরের পাশে ঝকঝক করছে ছোট্ট একটা অ্যালুমিনিয়ামের সুটকেস। এইমাত্র কেউ যেন রেখে উঠে গেছে। মেজ মামা বললেন, একটু আগেও এটা এখানে ছিল না। আর ইউ শিওর? ডেড শিওর। এই তাহলে এটাকে খোলা যাক। আমার মনে হয় এর মধ্যে আমাদের জন্য স্পেশাল কোনো খবর আছে। গুপ্তধন না মানুষকে এইভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটিয়ে নিয়ে যায়, জানো? মাসিমা সুটকেসটা তুললেন। দুই মামা একসঙ্গে জিজ্ঞেস করলেন, কি রে, খুব ভারী? হ্যাঁ, ভারী নাকি রে? মাসিমা কাঠ কাঠ গলায় বললেন, ভেতরে চলো, মনে হচ্ছে কিছু আছে। রহস্য উপন্যাসের মতো দৃশ্য।
বিশাল উঠোনে এ বাড়ির কোনো পূর্বপুরুষ একটা বেদি তৈরি করে রেখেছিলেন, পাথর বাঁধানো। সেই বেদিতে আমরা বসে আছি। মাথার অনেক ওপরে চৌকো আকাশ, ভোর হয়ে আসছে, বেশ একটা হিম হিম ভাব। কখন সুটকেসটা খুলবি রে কুশি? ধৈর্য ধরো। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য। ধৈর্য মানুষের একটা বড় গুণ। ধৈর্য ছাড়া কিছু হয় না। মাথার ওপর শেষ তারাটি মিলিয়ে গেল। একটা দুটো পাখি ডাকছে। মেজ মামা বললেন, আর কতক্ষণ ধৈর্য ধরাবি কুশি? আলো ফুটুক। হ্যাঁ হ্যাঁ, আলো আলো, আলো ছাড়া কিচ্ছু হয় না। পাখিদের শোরগোল পড়ে গেছে। মেজ মামা বললেন, তোর ব্যাপারটা কি বলতো কুশি? এভাবে ঝুলিয়ে রাখছিস কেন বোন? তোমাদের একটু শিক্ষা হোক। হ্যাঁ হ্যাঁ, সব বয়সই শিক্ষার বয়স, শেখার কোনো বয়স নেই। এইবার একে একে সবাই আসতে আরম্ভ করবে। কাজের লোক, বাড়িতে শোরগোল পড়ে যাবে। সবশেষে আসবেন সাইকেলে চেপে কম্পাউন্ডার বাবু, এসেই চা চা করবেন। প্রথমেই যে এলো সে হলো মোক্ষদার নাতি। ছোট্ট এতটুকু ছেলে, ফুলো ফুলো গাল, চোখে ঘুম লেগে আছে, পরনে হাফ প্যান্ট গেঞ্জি। গত বছর ছেলেটির বাবা মারা গেছেন, মাসিমাই মানুষ করেছেন বলা চলে। ওষুধপথ্য, জামা কাপড়, অল্প স্বল্প লেখাপড়া শেখানো, সারাদিন এ বাড়িতেই থাকে। বড় শান্ত ছেলে। মাসিমা ডাকলেন, শঙ্কর, এদিকে এসো। মেজ মামা বললেন, তোর মতলবটা কি বলতো কুশি? মাসিমা কথা কানে তুললেন না। শঙ্কর কাছে এসে দাঁড়িয়েছে। মাসিমা বললেন, কান ধরো, দু কান। ভালো মানুষ শঙ্কর আদেশ পালন করল। তুমি এটা কাল বাগানে ফেলে গিয়েছিলে? শঙ্কর ঘাড় নাড়ল। দুই মামা বললেন, চাপ বাবা, শুধু শুধু বসে রাখলি। দুজনে উঠতে যাচ্ছিলেন। মাসিমা বললেন, বসো। শুধু শুধু নয়, এইবার আমি বাক্স খুলবো। সত্যিই এতে গুপ্তধন আছে। এই দেখো। ছোট একটা স্লেট, পেন্সিল আর প্রথম ভাগ। মাসিমা প্রথম ভাগের পাতা খুলে ভোরের আলোয় মেলে ধরলেন। নাও পড়ো, দুজনেই পড়ো, চেঁচিয়ে চেঁচিয়ে পড়ো। দুই মামা সমস্বরে পড়লেন। কেমন লাগছে পড়তে? ফার্স্ট ক্লাস। আরেকবার পড়ি, কি সুন্দর। দুজনেই বললেন, উফ, মনে হচ্ছে শৈশব আবার ফিরে এসেছে। দাদা, ভাই, কুশি কি বোঝাতে চাইলো বুঝলে? না রে ভাই। মোটা মাথা, হ্যাঁ, হ্যাঁ, কিঞ্চিত গবেট। গুপ্তধন হলো ক খ গ ঘ বর্ণ পরিচয়, আর লুপ্তধন আমাদের শৈশব। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো। তাহলে বুঝলে, মা লক্ষ্মী আসেননি, এসেছিলেন মা সরস্বতী। বিনা, হাতে তো বিনা ছিল না ভাই। তুমি গবেট। মা কি তোমাদের বাজনা শেখাতে এসেছিলেন? মা এসেছিলেন মানুষের জীবনের গুপ্তধনের সন্ধান দিতে। আর শিওর? ডেড শিওর। মায়ের হাতের বীণা আর মায়ের পায়ের প্যাঁচা সরিয়ে নিলে তুমি বলতে পারবে কে লক্ষ্মী কে সরস্বতী? না, সব এক, সব একাকার। তাহলে তুমি বলছো জ্ঞানের সন্ধানই গুপ্তধনের সন্ধান? ইয়েস, মা সে কথাই বলে গেলেন। ইয়েস। তাহলে খুশি, যাও বাড়াও। আজ কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, আজ কি আনন্দ। ভোরের আলোয় শঙ্কর দুলে দুলে আধো আধো গলায় পড়ছে, ক খ গ ঘ ক খ গ ঘ ক খ গ ঘ। এখনকার মতো গপ্প মিলের ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।